ছাত্র শিবির তারা যেসব কাজ করেছে এবং তারা যে এখানে 9 দফা প্রচার সহ বিভিন্ন ধরনের কাজ করেছে বলে দাবি করছে, সেগুলো সত্য হয়ে থাকলে অবশ্যই তাদেরকে ক্রেডিট দিতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, ক্রেডিট দেওয়ার নামে যাতে ছাত্র জনতাকে সাইডে না নিয়ে যাওয়া হয়, আমাদেরকে যেন না বলা হয় যে এটা শিবিরের আন্দোলন কিংবা ছাত্র দলের আন্দোলন। আমাদেরকে এটা অ্যাকনোলেজ করতে হবে যে ছাত্র দলের সবচেয়ে বেশি কর্মী এই আন্দোলনে মারা গিয়েছেন, কিন্তু আমরা কখনো বলতে পারবো না এটা ছাত্র দলের একার আন্দোলন। কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে যে প্রত্যেকে আমাদের সাথে ছিল, আমাদের সহযোদ্ধা ছিল এবং তাদেরকে তাদের প্রাপ্য ক্রেডিট দিতে হবে এবং এই ক্রেডিট নিয়ে যাতে কোনো ধরনের বিভিন্ন বিভক্তির সৃষ্টি না হয় সেটাও আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেখুন, ছাত্রলীগ যারা এই আমাদের জুলাই আন্দোলনে আমাদের বিরুদ্ধে সোচ্চার ছিল, আমাদেরকে এই ভিসি চত্বরে এখানে 15 জুলাই তারা আমাদেরকে মেরেছে নির্মমভাবে। আমি এই জায়গায় সেদিন উপস্থিত ছিলাম না, আমি চট্টগ্রাম থেকে ঢাকা আসছিলাম। সেই সময় আমার মনে আছে আমার যে ব্যাকুলতা ছিল, আমি ফোনে প্রত্যেকটা খবর দেখতেছি, আমার গা কাঁপছে যে আমার ভাইয়েরা, আমার সহপাঠীরা আহত হচ্ছে, আমার সহপাঠীদেরকে তারা পেটাচ্ছে নির্মমভাবে। এখন এই যে তারা এভাবে করে এটা করলো, দেখা গিয়েছে যে ঠিক সেই দিনের পরই রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ছাত্রলীগের অনেক নেতাকর্মী, আমার বন্ধুরাও অনেকে আছে যারা পদত্যাগ করেছে, কারণ তারা এটা নিতে পারে নাই। এটা তারা অনেকেই ছাত্রলীগ করেছে। দেখা গিয়েছে যে আমরা ছাত্রলীগ যেভাবে হলের সমস্ত কিছু কর্তৃত্ব বজায় রেখেছে, হলের হাউস টিউটর এটা একটা কমেডি নাম হয়ে গেছে, এটা একটা ক্লাউনের মতো অবস্থা, তার কোনো কর্তৃত্ব নেই, সব কিছু ছাত্রলীগ কন্ট্রোল করতেছে। সো এটা খুবই স্বাভাবিক। এই সময় একজন যদি দরিদ্র সবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর ছাত্র আসে যারা অর্থনৈতিকভাবে খুব একটা সবল না, সো তাদের হলে একটা এরকম স্বল্প খরচে থাকার ব্যবস্থা নিতেই হবে। সো তারা এখানে ছাত্রলীগকে বাধ্য হয়ে ছাত্রলীগ করেছে, এটা মানে অস্বীকার করার কোনো অবকাশ নেই। তো এই ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে, এটা অবশ্যই আমাদের আন্দোলনের কিন্তু ছবি ফুটেজ প্রচুর আছে, স্পেশালি প্রথম 2-3 দিনে, এবং ওখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে কারা ছাত্রলীগরা, এবং আমরা বলতে পারি না যে সব ছাত্রলীগই খুনি কিংবা সব ছাত্রলীগ দুর্নীতিকারী, কিন্তু আমরা যেটা বলতে পারি সেটা ছাত্রলীগের কারা কারা বিভিন্ন সময় অবিচার করেছে। এটার জন্য যেটা বলতে হবে, আমি আমার বক্তব্যে যেটা রেখেছি, একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করতে হবে, যাদের কাজ বিভিন্ন সময়ে ছাত্রলীগের মাধ্যমে যারা কিনা অত্যাচারিত হয়েছেন কিংবা যারা ছাত্রলীগের বিভিন্ন দুর্নীতি কাছ থেকে দেখেছেন, এমনকি সে যদি ছাত্রলীগের কর্মীও হয়, তাহলে তাদেরকে তাদের বক্তব্য নিতে হবে এবং তাদের বক্তব্য নিয়ে যে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি আছে তারা একটা সঠিক তদন্ত রিপোর্ট দিবে। সেই তদন্ত রিপোর্টের ভিত্তিতে আমাদের বিভিন্ন ধরনের মামলা দায়ের করতে হবে। যেই ছাত্রলীগ কর্মী একজন ছাত্রকে হত্যার চেষ্টা করেছিল, অবশ্যই সে এটা মাথায় নিয়ে রাখে নাই যে একে আমি হত্যা করব, কিন্তু সে এমনভাবে পিটিয়েছে যে সেই লোক মারা যেতে পারতো এবং আল্লাহর রহমতে সে মারা যায় নাই, কিন্তু তাকে হাসপাতালে অনেকদিন থাকতে হয়েছে। কিন্তু এই ধরনের যে সিচুয়েশনগুলো ক্রিয়েট হচ্ছে, এগুলোর জন্য প্রপার মামলা দায়ের করতে হবে, এটার জন্য হত্যা চেষ্টা মামলা দায়ের করতে হবে। আমরা জানাচ্ছি যে একটা নিরপেক্ষ নির্দলীয় তদন্ত কমিটি, যাদের কোনো ধরনের বায়াস থাকবে না, যারা অ্যাকচুয়ালি খুঁজে বের করবে যে কারা কারা অত্যাচারিত হয়েছে, তাদেরকে কীভাবে অত্যাচার করা হয়েছে, সেগুলোকে বানোয়াট নাকি সত্য সেগুলো যাচাই করবে। গত 15 বছরে 2টা পক্ষ ছিল, একটা হলো শোষক আর একটা হলো শোষিত। তো শোষক শ্রেণী ছিল ছাত্রলীগ, এবং একটা সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোয় এমন অবস্থা হয়েছিল যে আপনি যদি একটা গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসছেন, আপনার একটা হলে একটা সিট লাগবে, আপনার হয়তো পারিবারিক সক্ষমতা নাই যে আপনাকে আপনার বাবা মা একটা কোথাও আলাদা জায়গায় রেখে পড়াবে, আপনার হোস্টেলে সিটের জন্য হলেও আপনার ছাত্রলীগের প্রোগ্রামে যাওয়া লাগছে। তো এদের মধ্যে একটা জনগোষ্ঠী পরে আমাদের সাথে এসে আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যোগ দেয়, এবং এরাও একসময় ছাত্রলীগ ছিল। কিন্তু আমরা যখন বলছি যে ফ্যাসিবাদ বিরোধী, তখন আমরা ফ্যাসিস্টের করা যে কাজগুলো সেইগুলা কন্ডেম করতেছি। অ্যান্ড এই কাজগুলা যে করছে সে পরবর্তীতে ছাত্র শিবিরে যাক এবং সে পরবর্তীতে ছাত্র দলে যাক, আর সে সারা জীবনের জন্য রাজনীতি বাদ দিয়ে দেখ, যাই করুক, কেউ যদি একদিনও ফ্যাসিবাদ কোনো কর্মকাণ্ড করে থাকে, তাহলে আমরা তার বিচারের দাবি করতেছি, এবং এই বিচারটা হতে হবে তাদের কর্মকাণ্ডের ভিত্তিতে, তাদের উপর কোনো ট্যাগিং অথবা তাদের উপর কোনো পূর্ব পরিচয় এভাবে না। আমরা অবশ্যই দাবি জানাই, প্রত্যেকটা ফ্যাসিস্টের বিচারের দাবি আমরা জানি। বিশ্ববিদ্যালয়ের একটা কমিটি করতে হবে, তদন্ত কমিটি, যে কারা আসলে এখানে ইনভলভ ছিল এই ব্যাপারে। তাদের হলের যারা সাথে সহপাঠীরা আছেন, যারা তাদের সাথে থাকছেন, তারা ভালোভাবে সাক্ষী দিতে পারবে যে তাদের অ্যাকচুয়ালি পজিশনটা কী ছিল আন্দোলন চলাকালে। সো এভাবে করে প্রথমত তাদেরকে চিহ্নিত করতে হবে যেন কোনোভাবেই কোনো নিরপরাধ ছাত্র এতে সংশ্লিষ্ট না হয়ে যায়। দেখেন, প্রথমত আমাদের গত 15 বছরে সবচেয়ে মজলুম দলটা যদি আমরা খুঁজে বের করতে চাই, সেটা ছাত্র শিবির। এই ছাত্র শিবিরকে তারা ছিল একমাত্র দল
যাদের বিরুদ্ধে যত ধরনের হামলা করা হতো কোনোটার প্রতিবাদ করা হতো না কেন, কারণ তারা ছাত্র শিবির। তো এই ক্ষেত্রে তারা লুকিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে লুকিয়ে তো অনেকেই থাকতে পারে, তারা তাবলিগ হিসেবে লুকিয়ে থাকতে পারতো, তারা কেন ছাত্রলীগে গেল? সেক্ষেত্রে আমার দাবি হচ্ছে ছাত্রলীগে কারা গেছে তাদেরকে দেখতে হবে। এবং একটু আগে আমি বলেছি ছাত্রলীগের সবাই অন্যায় করবে, এটা আমি কখনো বলবো না, কিন্তু কারা কি করেছে ছাত্রলীগের হয়ে ছাত্র শিবিরের কেউ যদি অন্যায় করে সেটা বের করা লাগবে এবং সেটা বের করে তাকে আইনের আওতায় আনা হবে। এখানে কোনো সন্দেহ নাই যে ছাত্র শিবিরের যারা ছাত্রলীগে গিয়েছে তারা নিষ্পাপ, এরকম কোনো ধরনের বক্তব্য নাই। কিন্তু আমাদের যেটা করতে হবে যে কারা কি অন্যায় করেছে, যে অন্যায় করে নেই তাকে যাতে কোনো ধরনের দোষ না দেওয়া হয়, এটা এনশিওর করা লাগবে। ছাত্র শিবির এটা আমি মূলত রাজনৈতিক কুটচাল হিসেবে দেখতে প্রেফার করব। কারণ বিগত এক যুগ ধরে ছাত্র শিবির নাম দিয়ে যেভাবে একটা মানুষ পুরো একটা পলিটিক্যাল একটা গোষ্ঠীকে ডিহিউম্যানাইজ করা হয়েছে সেটা আর কোথাও করা হয়নি। দেখা গিয়েছে যে আমরা যে কোনো জায়গায় ছাত্র শিবিরকে মারা হয়েছে বললে হচ্ছে মানুষজন আচ্ছা ঠিক আছে সে শিবির করে এই জন্য তাকে মারা হয়েছে, তাদের কাছে এটা মানুষের কাছে একটা জাস্টিফিকেশনের পর্যায়ে চলে গেছে। সো আমি কখনোই এটাকে সাপোর্ট করি না যে এটা একটা ডিহিউম্যানাইজ করা হয়েছে, এবং এতে করে শিবির একটা রাজনৈতিক কুটচাল হিসেবে যদি ছাত্রলীগের মধ্যে যায় এবং ছাত্রলীগ সেটাকে ফিল্টার করতে না পারে, ছাত্রলীগ সেটা ধরতে না পারে, আমি বলবো এটা সম্পূর্ণ ছাত্রলীগের ব্যর্থতা। এবং প্রথমত যে শিবিরের যারা ছাত্রলীগের মধ্যে ছিল অবশ্যই তারা কিন্তু হায়ার লেভেল থেকে অর্ডার পেয়েই কাজ করেছে। অবশ্যই শিবির যেয়ে কিন্তু নিজেদের স্বেচ্ছাচার করতে পারে নাই, অবশ্যই একটা সংগঠন সেভাবে চলে না। সো আপনি যদি অপরাধের সম্পূর্ণ দায় শিবিরের উপর দিয়ে দেন সেটাও ভুল হবে। অবশ্যই শিবিরের যারা বিভিন্ন অপরাধ ছাত্রলীগের অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে বের করে শাস্তি দিতে হবে, এটা আমিও চাই। কারণ কিন্তু ঢালাওভাবে একদম শিবির তার মানে ছাত্রলীগের সমস্ত অপরাধের দায় শিবিরকে দিয়ে দিব, এটা আমি কখনোই মানব না। এবং আরও ব্যাপার হচ্ছে এই যে ছাত্রলীগের মধ্যে শিবির ছিল, আন্দোলনের সমন্বয়কদের মধ্যে শিবির ছিল, এই কথা বলে আমাদের জনসাধারণের আন্দোলনটাকে একটা সরকার পতনের ষড়যন্ত্র, আমরা যে এটা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছি এটাকে সরকার পতনের ষড়যন্ত্র বা একটা বিরোধী দলীয় ষড়যন্ত্র হিসেবে প্রেজেন্ট করা হচ্ছে। কিন্তু আমি নিজে একজন সাধারণ ছাত্র, এখানে যারা আছেন সবাই সাধারণ ছাত্র। আমরা কেন দাঁড়াইছি? এখানে যারা মাইর খাইছে সেই দিন প্রত্যেকে একদম অল্প কিছু হবে হয়তো তারা দলীয় রাজনীতির সাথে জড়িত ছিল, কিন্তু ম্যাক্সিমামই মারা গেছে সাধারণ মানুষ। এই যে ফাইয়াজ মারা গেছে ডিআরএমসির, মুগ্ধ ভাইয়া মারা গেছে, তারা কোন রাজনৈতিক পরিচয় ধারণ করতো? এইটাকে যদি এভাবে করে একটা ষড়যন্ত্র বলে আমাদের আন্দোলনকে সেভাবে আবার সেই ফ্যাসিবাদ বা স্বৈরাচারের হস্তক্ষেপের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, আমরা সেটা মানব না কোনোভাবেই।